আসসালামু আলাইকুম। আমি খাদিজা সুবর্ণা। রম্বস ইন্সপেক্টর ক্যাম্পেইনে আজকে আমার আলোচ্য বিষয় শুরু করার আগে জেনে নিতে চাই কেমন আছেন সবাই। ধরে নিলাম আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকলেও আমি কিন্তু ভালো নেই, কারণ আমি দুশ্চিন্তায় আছি। আমার মতো দুশ্চিন্তায় আছে তোফায়েল ভাইয়া। তোফায়েল ভাইয়াও আমি ছাড়াও দুশ্চিন্তায় আছে অভিদত্ত তুষার ভাইয়া। আমাদের দুশ্চিন্তার কারণ একই হলেও ভিন্ন। আমি দুশ্চিন্তায় আছি আর তোফায়েল ভাই দুশ্চিন্তায় আছে আমাদের চিকন স্বাস্থ্যের জন্য। আমরা মগ্ন রয়েছি কিভাবে আমাদের ওয়েট গেইন করা। আর যার বডি মনে করো আমার মতো, আমি দেখবো সবসময় শার্ট পরে বেড়াচ্ছি, আমি কখনো সেন্ডো গেঞ্জিও পরি না, কারণ সবাই তো আমার বডি দেখে হাসবে। ঠিক তেমনই বিপরীত ভাবে আমাদের জনপ্রিয় অভি ভাইয়া তিনি মগ্ন আছেন কিভাবে তিনি তার পেটের ভুঁড়ি কমাবেন। Los usa teléfono, problem, escote balcón. Yo se desnudo, quita y gonzalo, flor un camión. Chiles con la tasha, cookie darama. Talking ni chasha, no scratchy, yo my spot on Panama. Zile. অভি ভাইয়ের দুশ্চিন্তার বিষয় মানে অভি ভাইয়ের ভুঁড়ি কমানোটা না হয় অভি ভাই দেখে নেবেন, কিন্তু আমার কি হবে? আমার ওয়েট গেইন করানো আমি না কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তো আমার মাঝে মাঝে রাগে বলতে পারেন কিংবা খুব আহ্লাদে বলতে পারেন যে আমার মাঝে মাঝে মনে হয় যে কেমিস্ট্রি কোনো এক ল্যাবরেটরিতে ঢুকে গিয়ে কোনো একটা অজানা দ্রবণ পান করে হুট করে মোটা হয়ে যায়। কিন্তু এটি কি আদৌ সম্ভব? আমার এটি সম্ভব না হলেও হাজার হাজার বছর ধরে যুগ যুগ ধরে ল্যাবরেটরিতে ঘটে এসেছে, উদ্ভব হয়ে এসেছে বিভিন্ন ধরনের বিক্রিয়া। ঠিক তেমনই একটি বিক্রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। রম্বস ইন্সপেক্টর ক্যাম্পেইনে আজকে আমার আলোচ্য বিষয় হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক জৈব যৌগ। আমরা যদি একদম প্রথম থেকে আসি তাহলে দেখতে পাবো যে খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দের দিকে মানুষ বার্লি ও আঙুর থেকে অ্যালকোহল প্রস্তুত করত এবং তেল বা চর্বি থেকে সাবান প্রস্তুত করত, যা আজ জৈব যৌগ হিসেবে পরিচিত। জৈব যৌগ নিয়ে এর পরের ঘটনা সেটি হলো প্রাণশক্তির মতবাদ। ১৮০৮ খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস উদ্ভিদ প্রাণী অর্থাৎ সজীব পদার্থ লিভিং অর্গানিজম হতে প্রাপ্ত যৌগসমূহকে জৈব যৌগ বলে আখ্যায়িত করেন। এর ৭ বছর পর ১৮১৫ খ্রিস্টাব্দে আমাদের সেই বার্জিলিয়াস দাদুই প্রস্তাব করেন যে জৈব যৌগ সমূহ প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। এর ৭ বছর পর ১৮১৫ খ্রিস্টাব্দে আমাদের সেই বার্জিলিয়াস দাদুই প্রস্তাব করেন যে জৈব যৌগ সমূহ উদ্ভিদ ও প্রাণীদেহের এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে উৎপন্ন হয়। তিনি এটিও বলেন যে জৈব যৌগ সমূহকে পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে প্রস্তুত করা সম্ভব নয়। এটিই হলো ভাইটাল ফোর্স থিওরি অর্থাৎ বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। অর্থাৎ এই যে ১৮১৫ সালে তিনি প্রাণশক্তি মতবাদ দিলেন, এই প্রাণশক্তি মতবাদ সম্পূর্ণ মিথ্যা। বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ সম্পূর্ণ মিথ্যা। ভাবা যায় যে আমরা যুগ যুগ পড়ার শুরুতেই সবাই একটা মিথ্যা কথা পড়ে ফেলি, সম্পূর্ণ একটি মিথ্যা। এখন এটি যে মিথ্যা কথা আমাদের যদি প্রমাণ করতে হবে, বিজ্ঞান প্রমাণ ছাড়া কথায় বিশ্বাসী নয়। তাহলে চলুন এবার প্রমাণ করা যাক। ১৮১৫ খ্রিস্টাব্দে বার্জিলিয়াস মতবাদে ১৩ বছর পর ১৮২৮ খ্রিস্টাব্দে ফ্রেডেরিক উমলার একদিন তার ল্যাবরেটরিতে কাজ করতে করতে তিনি সেখানে দুটি দ্রবণ নিলেন। দ্রবণ দুটি হলো NH4 Cl ও PbCnO লেড সায়ানাইডের দ্রবণ নিয়েছিলেন। এই দুটি দ্রবণ বিক্রিয়া ঘটানোর পর তিনি দেখলেন সেখানে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন হয়েছে। NH4CnO এবং লেড ক্লোরাইড PbCl, লেড ক্লোরাইডের ফল উৎপন্ন হয়েছে। এই উৎপন্ন প্রথমে আমরা যদি এখানে সমানোত্তর করে দিই
তাহলে হচ্ছে 2 নাইট্রোজেন। এই উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেট তিনি কি করলেন, এই উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেটকে বাষ্পীভূত করলেন। 2NH4CN বাষ্পীভূত করলেন। বাষ্পীভূত করার পর তার ইচ্ছে ছিল তিনি বাষ্পীভূত করে এখানে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করবেন। তার টার্গেটটা ছিল তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন করবেন, কিন্তু এটি উৎপন্ন হয়নি। এই কঠিন অ্যামোনিয়াম সায়ানেটের পরিবর্তে এখানে NH2C ডাবল বন্ড ও NH2 উৎপন্ন হয়েছে, অর্থাৎ আকস্মিকভাবে ইউরিয়া উৎপন্ন হয়েছে। এই NH2C ডাবল বন্ড ও NH2 হলো আমাদের প্রথম পরীক্ষাগারে প্রস্তুতকৃত জৈব যৌগ, আর এটি প্রস্তুত করেন বিজ্ঞানী ফ্রেডেরিক ওহলার। এই জন্য বিজ্ঞানী এবার আসুন আমরা জৈব যৌগের একদম বেসিক কিছু কনসেপ্ট জৈব যৌগ। কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে, এবং হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলে। কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। আমরা যদি এখানে কার্বন ও হাইড্রোজেন একত্র করে দেই, তাহলে আমরা যেটি পাবো সেটি হলো হাইড্রোকার্বন। এবার আমরা এখানে কার্বন ও হাইড্রোজেনকে একত্র করব এবং সাথে পন্স অ্যাড করব, PONS। পন্স অ্যাড করার পর এই পন্সকে কেটে দেব। কেটে দেওয়ার ফলে যেটি হলো এই কেটে দেওয়া অংশ, এটা এক্স এর মতো দেখতে অংশটা হবে এক্স। এই এক্স হলো হ্যালোজেন, C+H পন্স এক্স। পন্স ফর P ফর ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালাইট। আর এটি কমপ্লিটলি একটি হলো জৈব যৌগ। আর এটি হলো হাইড্রোকার্বন। এবার আসি জৈব যৌগ হতে হলে যে কার্বন ও হাইড্রোজেন একত্রে থাকতে হবে এমন কিছু নয়। জৈব যৌগের জন্য আমাদের ম্যান্ডেটরি হলো কার্বন, হাইড্রোজেন নয়। জৈব যৌগ হতে হলে কার্বন অবশ্যই থাকতে হবে, কিন্তু এমন অনেক জৈব যৌগ আছে যেগুলোতে হাইড্রোজেন নেই। আমরা যদি এরকম একটা উদাহরণ দেখি, তাহলে প্রথমে আমরা একটা উদাহরণ দেখে নিই। CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড একটি জৈব যৌগ, কিন্তু এখানে হাইড্রোজেন নেই। কিন্তু এটিকে আমরা কেন জৈব যৌগ বলছি? জৈব যৌগ বলছি কারণ এটি হলো হাইড্রোকার্বন হতে উৎপন্ন। এই CCl4 হাইড্রোকার্বন হতে উৎপন্ন হয়েছে, তাই আমরা এই CCl4 কে জৈব যৌগ বলছি। কিন্তু এই CCl4 কে আমরা আবার হাইড্রোকার্বন বলতে পারবো না। আমরা এটিকে হাইড্রোকার্বন বলতে পারবো না, কারণ এখানে তো হাইড্রোজেন নেই। হাইড্রোকার্বন হতে হলে কার্বনও থাকতে হবে প্লাস হাইড্রোজেনও থাকতে হবে, তাহলে একমাত্র আমরা সেটিকে হাইড্রোকার্বন বলতে পারবো। তাই CCl4 এটি হলো জৈব যৌগ, কিন্তু হাইড্রোকার্বন না। এবার আমরা পড়ব পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা অধিক হওয়ার কারণ। এই যে আমাদের পৃথিবীতে অজৈব যৌগের সংখ্যার তুলনায় জৈব যৌগের সংখ্যা এত বেশি, এটির কারণ কি? এটির মূলত 7টি বা 6টি কারণ রয়েছে, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে মূলত 3টি কারণ আলোচনা করা হয়েছে। তাই আমি খুব সংক্ষেপে এই 3টি কারণে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। ক্যাটিনেশন, জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার মধ্যে যে কারণটি অন্যতম বা প্রথম, সেটি হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন শব্দটির আমরা যদি শাব্দিক অর্থ বুঝতে চাই, তাহলে ক্যাটিনেশন অর্থ হলো মূলত দীর্ঘ শিকল তৈরি করা। দীর্ঘ শিকল তৈরি করা।
দীর্ঘ শিকল তৈরি করা। আমরা যদি একটা উদাহরণ দেখি, CH3 CH2 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 CH3, এরকম বড় বড় যৌগ আমরা এতদিনে নিশ্চয়ই অনেক দেখেছি। তো এই যে একটি কার্বন আরেকটি কার্বনের সাথে এই যে যুক্ত হয়েছে, এই যে পরস্পর একটি কার্বন আরেকটি কার্বনের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতাটা, এটাই মূলত ক্যাটিনেশন। আর এই ক্যাটিনেশন যৌগ যৌগের সংখ্যা বেশি হওয়ার কারণের মধ্যে একটি ক্যাটিনেশনও। এরপর আসে সমানতা। সমানতা মূলত হলো যে আমাদের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আমরা যদি একটি যৌগের আণবিক সংকেতে আসি, যেমন C2H6O, এটি একটি যৌগের গাঠনিক সংকেত, কিন্তু এখান থেকে আরো দুইটি যৌগ তৈরি হয়। একটি হলো CH3 CH2OH, আরেকটি CH3O CH3। এই C2H6O এই যৌগটি থেকে আমরা দুটি যৌগ পেলাম। একটি হলো CH3 CH2OH মানে অ্যালকোহল, আরেকটি হলো CH3O CH3 ইথার। তার মানে হলো এই দুটি এটির একটি যৌগ থেকে উৎপন্ন হলেও দুটির কিন্তু গাঠনিক সংকেত দুটি ভিন্ন। এটা হলো আমাদের অ্যালকোহল আর এটা হলো আমাদের ইথার। তাই আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এটি হলো মূলত সমানতা। এবার আসি আমরা পলিমারকরণ। এখানে পলি অর্থ হলো অনেক, আর পলিমারকরণ মানে অনেকগুলো ছোট ছোট মনোমার থেকে উৎপন্ন হয় পলিমার। মনোমার মানে হলো অনেকগুলো ছোট ছোট অণু, আর অনেকগুলো ছোট ছোট অণু একত্রে যুক্ত হয়ে আমাদের উৎপন্ন হয় কি পলিমার। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো যে n সংখ্যক ইথিলিন, n সংখ্যক মানে অনেকগুলো ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, ইথিলিন থেকে উচ্চ চাপ 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে আমাদের পলিথিন উৎপন্ন হয়। n সংখ্যক, এটি হলো আমাদের মনোমার ইথিলিন, আর এটি হলো আমাদের পলিমার অর্থাৎ পলিথিন। এই ছিল আজকে আমার লেসন। আপনাদের যদি কারো আমার এই ভিডিওটার উপরে এতটুকু পড়ানোর উপরে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাযথ চেষ্টা করবো উত্তর দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।